আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে একটা অন্য টপিক নিয়ে কথা বলবো। যে টপিকটা হচ্ছে আমাদের সামনের যেই আলোচনা আছে সেই আলোচনায় লাগবে এবং বিভিন্ন আলোচনায় কেমিস্ট্রির অনেক আলোচনায় এই টপিকটা লাগে। সেটা হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। অনেকেই মলিকুলার অরবিটাল থিওরি বিষয়টা হচ্ছে খুব কঠিন এবং জটিল মনে করে। বিষয়টা আসলেই একটু কঠিন এবং একটু সমস্যাপূর্ণ বিষয়। তো আমরা আজকে আশা করি মোটামুটি এটার কনসেপ্টগুলা কাজ চালানোর মতো বোঝার চেষ্টা করব। ওকে। তো মলিকুলার অরবিটাল থিওরি এটার মূল জিনিসটা কি বা মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে পরমাণুগুলো যখন বন্ধন গঠন করতে চাবে, অর্থাৎ একটা আরেকটার সঙ্গে যেভাবেই বন্ধন গঠন করুক, বন্ধন যখন গঠন করতে চাবে তখন এই পরমাণুগুলোর যে পারমাণবিক অরবিটাল অর্থাৎ যে অ্যাটমিক অরবিটালগুলো আছে সেই অ্যাটমিক অরবিটালগুলো একটা আরেকটার সাথে মিশে যাবে। মিশে গিয়ে তারা হচ্ছে নতুন ধরনের অরবিটাল তৈরি করবে, যে অরবিটালগুলোকে নাম দেওয়া হয়েছে মলিকুলার অরবিটাল বা আণবিক অরবিটাল। তো এই পারমাণবিক অরবিটাল থেকে আণবিক অরবিটালগুলো সৃষ্টি হয়ে এই আণবিক অরবিটালগুলো নিয়ে হচ্ছে অণুটা গঠিত হবে। এটা হচ্ছে বেসিক্যালি মলিকুলার অরবিটাল থিওরির মূল বিষয়। এখন এটার সাথে আগের থিওরিগুলোর পার্থক্য কি? দেখো, ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা কি বলছিলাম? ভ্যালেন্স বন্ড থিওরিতে বা যেটাকে আমরা ভিবিটি বলা হতো, এই ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে কি হতো যে অরবিটালের মধ্যে তোমার আলাদা আলাদা ইলেকট্রন থাকতে হতো, মানে অরবিটালের মধ্যে ইলেকট্রন শেয়ার হতো, রাইট? এবং সেটা হচ্ছে আমরা এভাবে একটা অরবিটাল আঁকতাম, একে হচ্ছে এভাবে একটা ইলেকট্রন এভাবে আপস্পিন ডাউন স্পিন ইলেকট্রন দিতাম, তারপর আরেকটা অরবিটাল এভাবে আঁকতাম, একে আপস্পিন ডাউন স্পিনে ইলেকট্রন দিয়ে দিয়ে আমরা হচ্ছে এটা ফিল আপ করতাম। তাহলে ভ্যালেন্স বন্ড থিওরি আমাদেরকে বলতে হচ্ছে যে অরবিটালের মধ্যে ইলেকট্রনের শেয়ার ঘটবে এবং আলাদা আলাদা অরবিটালগুলো আমরা হচ্ছে আলাদা আলাদা করে একে নতুন করে ইলেকট্রন নিয়ে আসতাম, নিয়ে এসে হচ্ছে ইলেকট্রন আপস্পিন ডাউন স্পিন এভাবে হচ্ছে ইলেকট্রনগুলো ফিল আপ করতাম। আর ভ্যালেন্স বন্ড থিওরির পরবর্তী যে ইয়াটা সেটা হচ্ছে যে হাইব্রিডাইজড অরবিটাল ছিল, যে মানে পরমাণুর অরবিটাল কোনোটাই সেম থাকবে না, এটা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটাল হয়ে যাবে, রাইট? এবং তারও আগে আমরা পড়ছিলাম লুইস ডট স্ট্রাকচার বা হচ্ছে লুইস থিওরি। লুইস থিওরির মধ্যে কি বলছিল? যে ইলেকট্রন যে শেয়ার করবে সেই ইলেকট্রনগুলোকে আমরা হচ্ছে ডট বা ইলেকট্রনগুলোকে হচ্ছে আমরা কি লাইন দিয়ে প্রকাশ করতাম, তাই না? লাইন দিয়ে প্রকাশ করতাম। তো এই দুইটার মধ্যে মানে ভ্যালেন্স বন্ড থিওরি এবং লুইস ডট থিওরি থেকে এটার পার্থক্য হচ্ছে যে এখানে ও পুরো অ্যাটমিক অরবিটাল নিয়ে কাজ করবে, পুরো অ্যাটমিক অরবিটালটাকে চেঞ্জ করে সে আণবিক অরবিটালে পরিণত করবে। আচ্ছা, তো এই বিষয়টা কীভাবে হয় সেটা যদি একটু দেখি। যে প্রথমে দেখো, যে আমরা জানি যে ইলেকট্রনের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুইটাই আছে। সো আমরা যদি একটা অরবিটালকে চিন্তা করতে চাই, আমরা জানি যে কোয়ান্টাম মডেল পরমাণু মডেল অনুসারে একটা অরবিটালকে কিন্তু চাইলে একটা ওয়েভ ফাংশন আকারে চিন্তা করা যায়। তো আমরা যদি ধরো একটা অরবিটালকে একটা ওয়েভ ফাংশন আকারে চিন্তা করি, তো দুইটা অ্যাটমিক অরবিটাল এর ক্ষেত্রে দেখো, প্রথম ওয়েভ ফাংশনটা ধরো এটা, আর দ্বিতীয় অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশনটা ধরো এটা, এবং তারা হচ্ছে সমদশায় আছে বা হচ্ছে তারা ইন ফেজে আছে, ঠিক আছে? এখন এই দুইটা ওয়েভ ফাংশন যখন ইন ফেজে থাকবে এবং তাদের মধ্যে যখন ওভারল্যাপ বা উপরিপাতন হবে, তখন একটা নতুন ওয়েভ তৈরি হবে বা একটা নতুন তরঙ্গ তৈরি হবে, যেই তরঙ্গটা তাদের দুইজনের থেকেই অধিক বিস্তার সম্পন্ন এবং দুইজনের থেকে অধিক তীব্রতা সম্পন্ন হবে, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে একটা ওভারল্যাপিং ঘটতে পারে, যে দুইটা অ্যাটমিক অরবিটাল যখন তৈরি হবে, সেই দুইটা অ্যাটমিক অরবিটাল এর মধ্যে যখন একই দশায় বা সমদশায় ওভারল্যাপ হবে, সমদশায় ওভারল্যাপ হয়ে তারা হচ্ছে একটা নতুন ধরনের অরবিটাল তৈরি করবে, যে অরবিটালটা তাদের উভয়ের থেকে বেশি বিস্তার সম্পন্ন এবং তাদের উভয়ের থেকে বেশি শক্তিশালী আর কি। আর আরেকটা উদাহরণ হইতে পারে ওভারল্যাপিংয়ের, যেটা হচ্ছে যে একটা অ্যাটমের মলিকুলার অরবিটাল ফার্স্টটা ধরো এইটা এবং সেকেন্ডটা ধরো এইটা, তারা যখন ওভারল্যাপ করতে যায় দেখা গেল যে তারা আউট অফ ফেজে আছে, মানে একদম পুরোপুরি বিপরীত দশায় আছে। এর যখন ইলেকট্রন ঘনত্ব এদিকে বেশি থাকে, এর ইলেকট্রন ঘনত্বটা এদিকে কম থাকে, এই টাইপের কথা বোঝানো হচ্ছে। তো তখন তাদের মধ্যে যখন ইলেকট্রনের ওভারল্যাপিং ঘটবে বা তারা যখন মলিকুলার অরবিটাল গঠন করতে চাবে, তখন দেখা যাবে যে তাদের মধ্যে ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিং হয়ে একটা আরেকটা ওয়েভ ক্যান্সেল আউট হয়ে এরকম একটা মানে শূন্য কিছু একটা তৈরি হয়েছে, মানে হচ্ছে একটা আরেকটা ওয়েভ একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, নিচে কিছুই অবশিষ্ট থাকলো না। তাহলে আমাদের মলিকুলার অরবিটাল থিওরির দুইটা ফান্ডামেন্টাল জিনিসপত্র হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল থেকে তুমি যখন মলিকুলার অরবিটাল গঠন করবা, তখন অরবিটালগুলোর মধ্যে দুই ধরনের ওভারল্যাপিং ঘটবে, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ওভারল্যাপিং এবং আরেকটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিং। কনস্ট্রাকটিভ ওভারল্যাপিংয়ে দুইটা অরবিটাল সমদশায়, দুইটা অরবিটালের যে অ্যাটমিক অরবিটাল ছিল তারা হচ্ছে সমদশায় ওভারল্যাপিং করবে, আর ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিংয়ে দুইটা অরবিটাল বিপরীত দশায় ছিল, তারা হচ্ছে বিপরীত দশায় ওভারল্যাপিং করবে। ওকে, যেমন আমরা যদি একটা উদাহরণ নিয়ে আসি, ধরা যাক এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে আরেকটা হাইড্রোজেন পরমাণু, তারা দুইজন পরস্পর বন্ধন গঠন করতে চায়।
এবং আমরা জানি যে হাইড্রোজেনের 1s অরবিটাল ছাড়া আর কোনো অরবিটাল নাই। তো 1s অরবিটাল দুইটাই হচ্ছে পরস্পর বন্ধন গঠন করতে চাইলো। তো বন্ধন গঠন করে তারা অ্যাটমিক অরবিটাল দুইটা ধরো হচ্ছে কাছাকাছি আসছে। এসে এখন আমরা মাত্র দেখছি যে মলিকুলার অরবিটালের ক্ষেত্রে দুই ধরনের ওভারল্যাপিং ঘটতে পারে। এক নম্বর হচ্ছে কনস্ট্রাকটিভ ওভারল্যাপিং, দুই নম্বর হচ্ছে ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিং। তো ধরো তারা যদি কনস্ট্রাকটিভ ওভারল্যাপিং করে, তখন যে মলিকুলার অরবিটালটা তৈরি হবে সেটাকে আমরা বলি হচ্ছে বন্ডিং অরবিটাল। আর যদি ধরো তারা ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিং করে, তখন যে অরবিটালটা তৈরি হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। আচ্ছা, প্রথমে বন্ডিং অরবিটাল দিকে যাই। বন্ডিং অরবিটালটার মধ্যে খেয়াল করো যে দুইটা যে 1s অরবিটাল ছিল, সেই দুইটা 1s অরবিটালে ইলেকট্রনের ঘনত্ব এমনভাবে মার্জ হয়ে গেছে যে এখন এটাকে আলাদা আলাদা অ্যাটমিক অরবিটাল কিন্তু আর বলা যাচ্ছে না, বা আলাদা আলাদা অ্যাটমিক অরবিটাল আকারে ডিস্টিংগুইশ করা যাচ্ছে না। তাহলে বন্ডিং অরবিটালে কী হয়? বন্ডিং অরবিটালে হচ্ছে দুইটা অ্যাটমিক অরবিটাল যে ইলেকট্রনের ঘনত্ব, সেই ইলেকট্রনের ঘনত্বটা মার্জ হয়ে যায়, মানে দুইটা অ্যাটমিক অরবিটাল ইলেকট্রনের ঘনত্ব একত্রিত হয়ে যায়। এবং যেহেতু এক্ষেত্রে দুইটা ইলেকট্রনের ঘনত্ব একত্রিত হয়ে যায়, সেক্ষেত্রে এইখানে যে বন্ধনটা গঠিত হয় সেটা হচ্ছে অধিক পরিমাণ কম এনার্জি বহন করে, অর্থাৎ এই বন্ধনটা অধিক পরিমাণ স্থিতিশীল হয়। ঠিক আছে? তাহলে বন্ডিং অরবিটালের ক্ষেত্রে আমরা একটা বিষয় বুঝলাম যে বন্ডিং অরবিটালটা অধিক পরিমাণ স্থিতিশীল হয়। অর্থাৎ আমরা যদি এনার্জি ডায়াগ্রাম আঁকি, তখন বন্ডিং অরবিটালটা থাকবে হচ্ছে নিচে, বন্ডিং অরবিটালে এনার্জি থাকবে হচ্ছে কম, কারণ বন্ডিং অরবিটাল অধিক স্থিতিশীল। বন্ডিং অরবিটালের পর আমার যেটা গঠন হবে আরেক ধরনের ওভারল্যাপিং, ডিস্ট্রাকটিভ, এবং ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিংয়ের মাধ্যমে এখানে অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি হবে। আর অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে খেয়াল করো, এখানে যেহেতু তারা আউট অফ ফেজ ওভারল্যাপিং করেছে, তাহলে কিন্তু একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিয়ে মাঝখানে একটা শূন্য অবস্থা তৈরি করছে, যেখানে নাই কোনো ইলেকট্রন, নাই কোনো ইলেকট্রনের মেঘ, কোনো নিউক্লিয়াসও নাই এখানে। এই শূন্য অবস্থাটাকে বলা হয় হচ্ছে নোড। তাহলে অ্যান্টিবন্ডিং অরবিটালটার ক্ষেত্রে এটা ডিস্ট্রাকটিভ ওভারল্যাপিং হলো, হয়ে দুইটা অ্যাটমিক অরবিটালের মাঝখানে একটা বিচ্ছিন্ন অবস্থা তৈরি করলো, যে বিচ্ছিন্ন অবস্থাটার নাম হচ্ছে নোড। আর এই অ্যান্টিবন্ডিং অরবিটালটার ক্ষেত্রে তার এনার্জি হয় হচ্ছে হায়ার, কারণ এই অ্যান্টিবন্ডিং অরবিটালটা আসলে একটা কম স্টেবল অবস্থা। বন্ডিং অরবিটালটা হচ্ছে একটা অধিক স্টেবল অবস্থা, আর অ্যান্টিবন্ডিং অরবিটালটা হচ্ছে একটা লেস স্টেবল অবস্থা। লেস স্টেবল অবস্থা দেখে আমার এনার্জি ডায়াগ্রামে অ্যান্টিবন্ডিং অরবিটালটার এনার্জি লেভেল থাকে হচ্ছে হায়ার। ওকে ওকে এখন আমরা কিছু কিছু অরবিটাল নিব, যেমন কিছু পি অরবিটাল নিব, কিছু ডি অরবিটাল নিব, নিয়ে এদের মলিকুলার অরবিটালের চিত্রগুলো আসলে কেমন হতে পারে বন্ডিংয়ের ক্ষেত্রে এবং অ্যান্টি বন্ডিংয়ের ক্ষেত্রে, সেটা যদি আমরা একটু দেখি, তাহলে আশা করি আমাদের বন্ডিং এবং অ্যান্টি বন্ডিংয়ের যে ধারণাটা সেটা আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, এখন আমরা যদি যাই, যে ধরো আমরা মলিকুলার অরবিটালস, প্রথমে আমরা যাব হচ্ছে পিজেড। এই অরবিটালটার ক্ষেত্রে যদি খেয়াল করো, আমরা জানি যে পিজেড অরবিটালের ক্ষেত্রে কি হয়, যে তার আকৃতিটা কেমন। আকৃতিটা হচ্ছে মাঝখানে একটা নোড থাকবে, এই নোডের দুই পাশে দুইটা ডাম্বেল আকৃতির দুইটা থাকবে। নোডের দুই পাশে দুইটা হচ্ছে ডাম্বেল আকৃতির দুইটা লোব থাকে, তাই না? মানে এই লোব দুইটার মধ্যে ইলেকট্রনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, এখন একটা জিনিস একটু খেয়াল রাখা ভালো, সেটা হচ্ছে যে তোমার পি অরবিটালগুলোর মধ্যে পিজেড অরবিটালটা হচ্ছে সাধারণত, যখনই পি অরবিটালের মধ্যে সিগমা বন্ধন গঠন হয়, তখন পিজেড অরবিটালটা দিয়ে সাধারণত সিগমা বন্ডটা গঠিত হয়। যখনই পি অরবিটালগুলোর মধ্যে পাই বন্ড গঠিত হয়, তখন সেই পাই বন্ডটা নর্মালি হচ্ছে পিএক্স অথবা পি ওয়াই দিয়ে বেসিক্যালি পি অরবিটালের মধ্যে পাই বন্ধনটা গঠিত হয়। মানে পিএক্স এবং পি ওয়াইটা হচ্ছে বেসিক্যালি পাশাপাশি অতিক্রমণ করে, আর পি জেডটা হচ্ছে তোমার সিগমা বন্ধন করে। এটা সব কিছুই হয় হচ্ছে তোমার অরবিটালের যে ত্রিমাত্রিক দিক বিন্যাস সেটার জন্য, ঠিক আছে? বাট আমরা যখন সিগমা বন্ড পাই বন্ধন দেখাবো, এটা আমরা আলাদা করে দেখাবো না, মানে অ্যাকচুয়াল অ্যাটমিক অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল বানানোর সময় কে সিগমা বন্ধন গঠন করতেছে, কে পাই বন্ধন গঠন করতেছে, এটা আমরা আলাদা করে দেখাবো না, বাট এটা একটু মনে রাখা ভালো। আচ্ছা, এখন তাহলে পিজেড অরবিটাল, এই দুইটা পিজেড অরবিটাল ধরো হচ্ছে তোমার আমরা এখন বন্ধন গঠন করাতে চাই, তাই ঠিক আছে? তো দুইটা পিজেড অরবিটাল যখন বন্ধন গঠন করবে, ধরো এই পাশে গেল, আর হচ্ছে এই পাশের লোবটা ছোট হয়ে গেছে, কারণ হচ্ছে আমরা যখন জানি যে দুইটা অরবিটাল যখন বন্ধন গঠন করে, তখন তাদের উভয় নিউক্লিয়াসের মাঝখানে যেখানে বন্ধন গঠিত হয়েছে সেখানে ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকে, রাইট? আচ্ছা, তো তাইলে ধরো হচ্ছে এটা বন্ধন গঠন করতেছে, এখন তাদের মধ্যে দুইটা সিনারিও হতে পারে, একটা হচ্ছে তারা বন্ডিং অরবিটাল গঠন করবে, আর একটা হচ্ছে তারা অ্যান্টি বন্ডিং অরবিটাল গঠন করবে। এখন আমরা বলছি যে বন্ডিং অরবিটাল গঠন করতে হলে সেখানে তোমার ইন ফেজে থাকতে হয় দুইটা অরবিটালকে। তাহলে ধরো হচ্ছে এই অরবিটালটার এই পাশে ইলেকট্রনের ঘনত্ব আধিক্য ছিল, এবং এটারও হচ্ছে এই পাশে ইলেকট্রনের ঘনত্বের আধিক্য ছিল। তাহলে
এবং দুই পাশে হচ্ছে ইলেকট্রনের ঘনত্বের অভাব ছিল। তাহলে এখানে দুই ক্ষেত্রে আমরা বলতেছি কি এটা ইন ফেজে আছে। তাহলে ইন ফেজে যদি থাকে তখন তাদের চিত্রটা হবে হচ্ছে অনেকটা এরকম, এ পাশে একটা পি অরবিটাল এবং এই পাশে হচ্ছে তোমার আরেকটা অরবিটালের দুইটা অরবিটাল মিলে গেল, আর এই পাশে হচ্ছে একটা পি অরবিটাল। তাহলে এটার মধ্যে তোমার এটা হচ্ছে তোমার সিগমা বন্ড, মানে সিগমা পিজেড আমরা বলতে পারি, সিগমা পিজেড বন্ড, অর্থাৎ এটা হচ্ছে তোমার বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল এখানে তৈরি হয়েছে কনস্ট্রাকটিভ ওভারল্যাপিংয়ের মাধ্যমে। আর আমরা যদি অ্যান্টি বন্ডিং অরবিটাল তৈরি করি তাহলে দেখো বিষয়টা যদি বিপরীত হইতো, সিনারিওটা যদি এখানে বিপরীত হইতো তাহলে কি হইতো, যদি এখানে তোমার এরকম কেস থাকতো যে তোমার এটার এই দিকে ইলেকট্রনের ঘনত্ব বেশি এবং এটার এই পাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি এবং তারা হচ্ছে বন্ধন গঠন করতে চায়, তখন আমাদের যে সিনারিওটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিংয়ের সিনারিও। অ্যান্টি বন্ডিংয়ের সিনারিওটা যেরকম হয়, মানে এ পাশে ইলেকট্রনের ঘনত্ব বেশি বলতে মূলত এখানে দশাকে বোঝানো হচ্ছে, ওয়েভের দশাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? ওয়েভের যেমন একবার পজিটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল থাকে, ওই জিনিসটা আমি এখানে বোঝাচ্ছি। ওকে, তো তাহলে আমরা জাস্ট এই সেম জিনিসটা এখানে আঁকবো, এই সেম জিনিসটা এখানে আঁকবো, কিন্তু এখানে যেটা আমরা নতুন জিনিস তৈরি করব সেটা হচ্ছে যে তোমার এটার এই পাশে সুন্দর করে মুছে দিব, মুছে দিয়ে দুইটা অরবিটালকে আলাদা করে দিব, আলাদা করে দিয়ে তাদেরকে এভাবে ক্লোজ করে দিব এবং এখানে নতুন একটা নোড তৈরি হবে। এই মাঝখানে হচ্ছে তোমার এই মাঝখানের এলাকাটায় এখানে নতুন একটা নোড তৈরি হবে। তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্টি বন্ডিং অরবিটাল, অ্যান্টি বন্ডিং অরবিটাল, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো যে তোমার বন্ডিং অরবিটালের মধ্যে দেখো পিজেডের এই যে নোড, পিজেডের মধ্যে কিন্তু অলরেডি একটা নোড আছে, এটা হচ্ছে কিন্তু পিজেডের একটা নোড, মানে এখানে কোনো ইলেকট্রন থাকে না। তাহলে বন্ডিং অরবিটাল যখন গঠন হয়েছে তখন কিন্তু অলরেডি পিজেডের এখানে একটা নোড এবং এখানে একটা নোড, এই দুটো নোড ছিল, কিন্তু যখন অ্যান্টি বন্ডিং অরবিটাল গঠন হয়েছে পিজেডের এই দুটো নোড তো আছেই, প্লাস তোমার নতুন একটা নোড এরিয়া সৃষ্টি হয়েছে। তাহলে অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে ওর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এ সবসময় নতুন নোড সৃষ্টি করে, ঠিক আছে? সে সবসময় নতুন নোড সৃষ্টি করে। তাহলে এই গেল হচ্ছে পিজেড অরবিটাল, সে যখন সিগমা বন্ধন গঠন করে তখন তার ক্ষেত্রে তোমার বন্ধনটা কেমন হতে পারে। আর এখানে এটা হবে হচ্ছে সিগমা স্টার পিজেড। আমরা যখনই অ্যান্টিবন্ডিং অরবিটাল গঠন করি তখন স্টার দিয়ে চিহ্নিত করি। এবার আমরা যদি ধরো যে পি এক্স অথবা পি ওয়াই এদের মধ্যে যদি ধরো পাই বন্ধন দেখাইতে চাই তাহলে কি হবে? পি অরবিটালের ক্ষেত্রেও তোমার আকৃতিটা সেম, সো আমরা এই আকৃতিটাই জাস্ট নিয়ে নিই। নিয়ে এখানে দেখো তোমার একটা পি এক্স অরবিটালের সাথে আরেকটা পি এক্স অরবিটাল ধরো হচ্ছে পাই বন্ধন গঠন করতে চায়, তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হবে হচ্ছে তোমার এমন, এখানে এই অংশটা মুছে দিই জাস্ট, আচ্ছা একটা পি অরবিটালের সাথে আরেকটা পি অরবিটাল যখন বন্ধন গঠন করতে চাবে তখন তাদের পাই বন্ধনের চিত্রটা হবে হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে? পাই বন্ধনের চিত্রটা হবে অনেকটা এরকম। এখন এখানে আমরা দেখছি যে তোমার বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং দুই ধরনের অরবিটাল হইতে পারে। তো এখন আমরা যদি ধরি যে বন্ডিং অরবিটাল গঠন হয়েছে তাহলে তোমার আমার চিত্রটা কীরকম হবে? এই যে দেখো পি ওয়াই বা পি এক্স যেটাই বলো, তাদের নোট দুইটা এই জায়গায় আছে এবং তাদের উপরে যে অরবিটালের মেঘটা সেটার আকৃতিটা হবে হচ্ছে অনেকটা এরকম, এরকম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার বন্ডিং অরবিটালের ক্ষেত্রে, বন্ডিং অরবিটালের ক্ষেত্রে বন্ডিং অরবিটালের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার পাই পি এক্স অর পাই পি ওয়াই। আর এখানে তোমার যখন অ্যান্টি বন্ডিং অরবিটাল সৃষ্টি হবে, অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে সেম চিত্রটাই আঁকা হবে, কিন্তু জাস্ট মাঝখানে মুছে দিব, মুছে দিয়ে এগুলোকে আলাদা করে দিব। তখন এখানে এরকম এরকম সেমভাবে এখানে অ্যান্টি বন্ডিং অরবিটালের ক্ষেত্রে মাঝখানে হচ্ছে নতুন নোড সৃষ্টি হয়।
এই যে এখানে নতুন নোড এরিয়া সৃষ্টি হয়েছে, নতুন নোড এরিয়া তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল ফর মানে পাই পিএক্স অথবা পাই পিওয়াই, অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটা হচ্ছে পাই স্টার পিএক্স অথবা পাই স্টার পিওয়াই। আচ্ছা, এখন তাহলে এই হচ্ছে পি অরবিটালের ক্ষেত্রে মলিকুলার অরবিটাল যদি যখন গঠন হয় তখন বন্ডিং অরবিটাল বা অ্যান্টি বন্ডিং অরবিটাল যেটাই গঠন হোক না কেন চিত্রগুলো কেমন হয় সেটা দেখানোর একটা ছোট্ট চেষ্টা। এবার আমরা কিছু কিছু ডি অরবিটালের ক্ষেত্রে মলিকুলার অরবিটালটা জাস্ট বোঝার চেষ্টা করব। হ্যাঁ, কিছু কিছু ডি অরবিটালের ক্ষেত্রে। ওকে, তো আমরা যদি প্রথমে দেখি যে ধরো ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার, এই অরবিটালটার আকৃতি কেমন? এই অরবিটালটার আকৃতি হচ্ছে তোমার অনেকটা এরকম, এই পাশে একটা পি এর মতো ডাম্বেল থাকে আর মাঝখানে এই পাশে একটা গোল্লার মতো থাকে, রাইট? পাশে এরকম একটা গোলার মতো থাকে। এখানেও কিছু ইলেকট্রন তোমার হচ্ছে এই পাশেও কিছু ইলেকট্রনের ঘনত্ব থাকে, আবার এই পাশেও কিছু ইলেকট্রনের ঘনত্ব থাকে। আচ্ছা, ডি অরবিটালের ক্ষেত্রে নর্মালি ডি জেড স্কোয়ারটা যেটা আছে সেই ডি জেড স্কোয়ারটাই হচ্ছে বেসিক্যালি সিগমা বন্ধন গঠন করতে চায়। আমরা যদি এখানে তাহলে দুইটা ডি জেড স্কোয়ারের মধ্যে সিগমা বন্ধন গঠন করাতে চাই তাহলে কি হবে দেখো, ধরো হচ্ছে দুইটা ডি জেড স্কোয়ার অরবিটাল আসছে, এসে হচ্ছে তারা একটা পরস্পরের সাথে বন্ধন গঠন করতে চায়। ভালো কথা, বন্ধন গঠন করলো, অনেকটা পি অরবিটালের মতোই হবে চিত্রটা, জাস্ট হচ্ছে এখানে একটা ইলেকট্রনের একটা ঘনত্ব দিয়ে দিতে হবে বেসিক্যালি এরকম। তো এর মধ্যে যখন বন্ডিং অরবিটাল গঠন হবে তখন দেখো যে ধরো বন্ডিং অরবিটালের ক্ষেত্রে তাদের দুইজনেরই ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে এই লোব বরাবর আছে, তাহলে বন্ডিং অরবিটাল গঠন হবে। বন্ডিং অরবিটালের চিত্রটা কেমন হবে? বন্ডিং অরবিটালের চিত্রটা হবে হচ্ছে জাস্ট ওই দিক বরাবর, এখানে এরিয়া বেড়ে যাবে আর এই পাশে হচ্ছে ওকে, তাহলে এটা হচ্ছে তোমার বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, সিগমা ডি জেড স্কোয়ার। আর সেমভাবে আমরা যদি অ্যান্টি বন্ডিং অরবিটাল গঠন করতে চাই তাহলে ধরো হচ্ছে তোমার জাস্ট ইলেকট্রনের ঘনত্বটা একটু উল্টাপাল্টা করে দিতে হবে। তো ইলেকট্রনের ঘনত্বটা কীভাবে উল্টাপাল্টা করব? ইলেকট্রনের ঘনত্বটা উল্টাপাল্টা করার একটা উপায় হচ্ছে যে ধরো তোমার এখানে একটার ইলেকট্রনের ঘনত্ব ছিল হচ্ছে লোব বরাবর, ধরো একটা ইলেকট্রনের ঘনত্ব ছিল এই লোব বরাবর, আরেকটা ইলেকট্রনের ঘনত্ব ছিল এই বরাবর। এখন যদি তারা বন্ধন গঠন করতে চায় তখন তাদের মধ্যে অ্যান্টিবন্ডিং অরবিটাল সৃষ্টি হবে, এবং অ্যান্টিবন্ডিং অরবিটালের ক্ষেত্রে আমরা জাস্ট এই জিনিসটাই আবার আঁকবো, কিন্তু মাঝখানে মুছে দিয়ে দিয়ে এখানে নতুন একটা নোড ক্রিয়েট করব। এটা এটা হচ্ছে তোমার একটা নিউ নোড, হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, এটা হচ্ছে সিগমা স্টার ডি জেড স্কোয়ার। ওকে, এখন তাহলে আমরা মলিকুলার অরবিটাল থিওরি কী এবং মলিকুলার অরবিটাল থিওরি বিভিন্ন অরবিটালসের ক্ষেত্রে কীরকম চিত্র হইতে পারে এবং কী কী ধরনের গঠন হইতে পারে সেটা আমরা দেখলাম। এবার আমরা হচ্ছে কিছু হোমোনিউক্লিয়ার ডায়াটমিক হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস দিয়ে আমরা আমাদের মলিকুলার অরবিটাল থিওরির বিভিন্ন অনুপরমাণুর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন শুরু করব। তাহলে হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকিউলস, এটার মধ্যে আমরা প্রথমে ধরো শুরু করতেছি হচ্ছে হাইড্রোজেন দিয়ে। আমরা জানি যে নর্মালি হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s1, রাইট? তো তাহলে আমরা এখানে ফার্স্টে হচ্ছে একটা এনার্জি চিহ্ন দিব, এ পাশে হচ্ছে একটা এনার্জি লেভেল থাকবে, এই এনার্জি লেভেলের এই পাশে হচ্ছে তোমার একটা হাইড্রোজেন পরমাণু থাকবে, এই পাশে একটা হাইড্রোজেন পরমাণু থাকবে। এই হাইড্রোজেন পরমাণুটা তার 1s অরবিটাল নিয়ে এখানে আসবে, আরেকটা হাইড্রোজেন পরমাণু তার 1s অরবিটাল নিয়ে, অ্যাটমিক অরবিটালগুলো কিন্তু এগুলা, এটা হচ্ছে অ্যাটমিক অরবিটাল, এই 1s অরবিটালটা নিয়ে আসতেছে। তাহলে এই পাশে সব অ্যাটমিক অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, এবং এগুলোও অ্যাটমিক
অরবিটাল। আচ্ছা, তাহলে এই দুইটা অ্যাটমিক অরবিটাল থেকে যখন তোমার মলিকুলার অরবিটাল গঠন হবে তখন কি হবে? প্রথমে হচ্ছে অবশ্যই সিগমা বন্ধন গঠন হবে। তাদের মধ্যে এগুলো কিন্তু সমযোজী বন্ধন সবই, ঠিক আছে? তো সিগমা বন্ধন গঠন হবে। তো সিগমা বন্ধন গঠনের ক্ষেত্রে তোমার এখানে ফার্স্ট একটা বন্ডিং অরবিটাল তৈরি হবে। এই বন্ডিং অরবিটালের নাম দিলাম আমরা সিগমা 1s। এটা হচ্ছে বন্ডিং অরবিটাল। এবং আরেকটা অরবিটাল তৈরি হবে, আমরা বলছিলাম সেটা হচ্ছে যে যদি ডিস্ট্রাকটিভলি ওভারল্যাপ করে তাহলে এদের মধ্যে আরেকটা ধরনের অরবিটাল তৈরি হয়, সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। তাহলে এটা হবে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এটা হবে হচ্ছে সিগমা স্টার 1s, which will be অ্যান্টি বন্ডিং। তাহলে সিগমা স্টার 1s এটা হবে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল। এখন এদের মধ্যে হাইড্রোজেনের এটার ক্ষেত্রে একটা ইলেকট্রন আছে আর এই 1s একটা ইলেকট্রন আছে। আমরা যখনই মলিকুলার অরবিটালগুলো পূরণ করব, মলিকুলার অরবিটালগুলো পূরণ করার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে বন্ডিং অরবিটালগুলো সর্বপ্রথম পূরণ করতে হবে, তারপরে আস্তে আস্তে অ্যান্টি বন্ডিং অরবিটালগুলো পূরণ করতে হবে। তো প্রথমে এই সিগমা 1sটা আমরা যখন পূরণ করতে যাব তখন এই হাইড্রোজেনের এই 1s থেকে একটা ইলেকট্রন নিয়ে আসবো আর এই হাইড্রোজেনের এই 1s থেকে আরেকটা ইলেকট্রন নিয়ে আসবো। শেষ, আমাদের কিন্তু দুই পাশের ইলেকট্রন শেষ। তাহলে অ্যান্টিবন্ডিং অরবিটালে আর কোনো ইলেকট্রন থাকবে না। তাহলে এটাই হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল। এগুলো হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল অফ হাইড্রোজেন। এটাই হচ্ছে মলিকুলার অরবিটাল অফ হাইড্রোজেন। আচ্ছা, এরপর আমরা যাব হচ্ছে 2 নম্বরে। 2 নম্বরে যাব হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে। ধরো হচ্ছে হিলিয়াম অণু। এই হিলিয়াম অণুটার মলিকুলার অরবিটাল কেমনে গঠিত হয় সেটা আমরা দেখব। তাহলে হিলিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 1s2, রাইট? তো আমরা যদি সেমভাবে এটা হচ্ছে এনার্জির পাশে, তাহলে আচ্ছা সেমভাবে আমরা যদি এনার্জি লেভেল ডায়াগ্রাম অঙ্কন করি, ধরো হচ্ছে এটা একটা এনার্জি লেভেল নির্দেশ করতেছে। তাহলে এই পাশে একটা হিলিয়ামের 1s2 অরবিটাল আসবে, হিলিয়ামের 1s অরবিটাল, এখানে একটা হিলিয়ামের অ্যাটমিক 1s অরবিটাল। আচ্ছা, তাদের মধ্যে যখন বন্ডিং অরবিটাল গঠন হবে একটা, মানে তারা যখন বন্ধন গঠন করবে, বন্ডিং অরবিটাল গঠন হবে একটা সিগমা 1s আর অ্যান্টি বন্ডিং অরবিটাল একটা গঠন হবে, সেটা হবে হচ্ছে সিগমা স্টার 1s, রাইট? আচ্ছা, তো এখানে হচ্ছে একটু দাগ দিয়ে এনার্জি লেভেলটা যে নামছে সেটা দেখাই দিতে হবে। এখানে যে একটু দাগ দিয়ে এনার্জি লেভেলটা যে উঠেছে সেটা দেখাই দিতে হবে। এখন দেখো হিলিয়ামের মধ্যে আমরা জানি যে 1s2 মানে হচ্ছে এখানে দুইটা ইলেকট্রন আর এখানে দুইটা ইলেকট্রন। তো প্রথমে আমরা বন্ডিং অরবিটালগুলোকে পূরণ করব। বন্ডিং অরবিটালগুলোকে পূরণ করার ক্ষেত্রে প্রথমে এখান থেকে একটা ইলেকট্রন আসবে, এখান থেকে একটা ইলেকট্রন আসবে। খেয়াল কর আরও দুইটা ইলেকট্রন কিন্তু আছে। তাহলে একটা ইলেকট্রন এই পাশ থেকে আসবে অ্যান্টি বন্ডিংয়ে, এই পাশ থেকে আরেকটা ইলেকট্রন আসবে অ্যান্টি বন্ডিংয়ে। তাহলে এইটা হচ্ছে তোমার মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম ফর হিলিয়াম অণু, ঠিক আছে? বা হচ্ছে হিলিয়াম মলিকিউল। এবার আমরা লাস্ট একটা জিনিস দিয়ে আজকে আমাদের ভিডিও করব, সেটা হচ্ছে যে তোমার বন্ড অর্ডার। মলিকুলার অরবিটাল থিওরিতে বন্ড অর্ডার বলে একটা জিনিস আছে, যেটার হিসাব করা হয় এভাবে যে নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস in anti-bonding orbital divided by 2। এটা হচ্ছে তোমার বন্ড অর্ডার। এখন এই বন্ড অর্ডার দিয়ে আমাদের কাজটা কি বা আমাদের লাভটা কি? বন্ড অর্ডার দিয়ে আমাদের যে লাভটা হবে সেটা হচ্ছে, এক নম্বরে আমরা প্রেডিকশন করতে পারবো যে আমাদের যে মলিকিউলটা, সে মলিকিউলটা হচ্ছে এক্সিস্ট করবে নাকি করবে না, ঠিক আছে? মানে মলিকিউলটা হচ্ছে এক্সিস্ট করবে নাকি করবে না, এটা আমরা এই প্রেডিকশন করতে পারবো। আবার এই বন্ড অর্ডার থেকে তোমার হচ্ছে বন্ড ফরমেশন সম্পর্কে প্রেডিকশন করা যায়, যে কয়টা সিগমা বন্ড গঠন হইলো, কয়টা পাই বন্ধন গঠন হইলো, এই বিষয়টা নিয়েও এই বিষয়টা নিয়েও প্রেডিকশন করা যায়। আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা যদি বন্ড অর্ডারটা বের করতে চাই তাহলে কি হবে? দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমার বন্ড অর্ডারটা কত হবে? বন্ড অর্ডার হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে? দেখো, নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং অরবিটাল হাইড্রোজেনের ক্ষেত্রে আছে 2টা, নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল কোনো ইলেকট্রন নাই, ডিভাইডেড বাই 2 তাহলে হচ্ছে 1। দেখো আমরা কিন্তু জানি যে হাইড্রোজেন যখন অণু গঠন করে তখন তাদের মধ্যে একটা সিগমা বন্ধন থাকে। হ্যাঁ করছি।
जाएंगे ताजदारे हरम, তাজদারে হরম। আচ্ছা, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা জানি যে তোমার বন্ড অর্ডার হচ্ছে 1 এবং দুইটা হাইড্রোজেন অরবিটালের মধ্যে কিন্তু একটাই সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে এই বন্ড অর্ডারটা কিন্তু সেই সিগমা মানে সেই সিগমা বন্ধনটাকে রিজেম্বল করতেছে। ঠিক আছে, এই বন্ড অর্ডারটা ওই সিগমা অরবিটাল সিগমা বন্ধনটাকে রিজেম্বল করতেছে। আমরা যদি হিলিয়ামের ক্ষেত্রে বন্ড অর্ডারটা হিসাব করতে যাই তাহলে কি আসবে? বন্ড অর্ডার এর সমান আসবে, দেখো, নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং অরবিটাল 2টা, নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং অরবিটাল 2টা ডিভাইডেড বাই 2, তাহলে আসতেছে 0। বন্ড অর্ডার 0 মানে হচ্ছে হিলিয়াম যে অণুটা আমরা থিওরিটিক্যালি আঁকছি সেই থিওরিটিক্যাল অণুটা অ্যাকচুয়ালি নন এক্সিস্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে এক্সিস্ট করবে না। ঠিক আছে, এটা হচ্ছে নন এক্সিস্টেন্ট, এটা হচ্ছে তোমার এক্সিস্ট করবে না। ওকে, আমি মনে হয় বানান ভুল লিখছি, দুঃখিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের মলিকুলার অরবিটাল থিওরি, আজকের আলোচনা এতটুকুই। আমরা সামনের দিন আরও কিছু মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম সম্পর্কে দেখব এবং আমরা হেটারোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুলার অরবিটালের ক্ষেত্রে কীভাবে ডায়াগ্রামটা গঠিত হয় সেটা আমরা দেখব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।